রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। চুপ, দরজাটা খুলে দে। কে এসেছে দেখ। জলের ছপ ছপ একটা শব্দ আমরা সকলেই শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? নমস্কার, কথা ও কাহিনী এন্টারটেইনমেন্টে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। নিহার রঞ্জন গুপ্তকে মূলত আমরা চিনি গোয়েন্দা চরিত্র কিরিটের স্রষ্টা হিসেবে। আমরা আজকের গল্পটি নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার সুমন। তাহলে চলুন শুরু করা যাক নিহার রঞ্জন গুপ্তের আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত। কোনো খবর পর্যন্ত নেই, অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টি ছাঁটের ঘন কুয়াশায় চারদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বলল, ধুত ব্যাং, বেরোনোই যখন যাবে না বৃষ্টিতে, তখন ভূতের গল্পই শোনা যাক। সরোজ, বল দেখি একটা জমাটিক ভূতের গল্প। আমাদের মধ্যে একমাত্র বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বলল, না না, এইসব ভূতের গল্প টল্পে কিচ্ছু হবে না। সচিন, তুই বরং একটা কাজ কর, ভালো জম্পেস দেখে একটা ম্যাজিক দেখা তো। এই পরিবেশে দারুণ জমে যাবে। শুরু কর। আমিও প্রস্তাবে এবার সায় দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সচিন, এবার শুরু কর। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কত দিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে
শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, তা ম্যাজিক যে দেখবি, জিনিসপত্র কোথায়? সরোজ এবার ঠাট্টা করে বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না। তবে কিসের চাই তোর ম্যাজিক রে? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত রকমের আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আঁধারে দেওয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ছে। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছি। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই এবার অধৈর্য হয়ে উঠেছে। ঠিক এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, কি রে সচে বাবা, ঘুমিয়ে পড়লে নাকি? চুপ, দরজাটা খুলে দে। কে এসেছে দেখ। জলের ছপ ছপ একটা শব্দ আমরা সকলেই শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? আবারও সেই শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেই বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো। মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। কে? কে তুমি? আমি বিভূতি। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই 2 পা পিছিয়ে একেবারে দেওয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু না? হ্যাঁ, তাই তো। সঙ্গে সঙ্গেই যেন ভয়টা নিমিষে কেটে গেল। আমি সোৎসাহে বলে উঠলাম, আরে বিভূতি, তুই? সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে আসে না। সেই প্রকাণ্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময়ই লাগে। আমি এবার প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই এলি কিভাবে?
ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? সরোজ এবার প্রশ্ন করল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বিভু, তুই এই জলের মধ্যে এলি কি করে রে? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। সরোজ তো ঠিকই বলেছে, চারিদিকে জলে একাকার হয়ে রয়েছে। তুই কি খেয়াল করিসনি? তা হবে। তা হবে মানে? তুই কোন জগতে আছিস রে? চারিদিকে দেখ জল থইথই করছে না? তুই কি আগে বের হয়েছিলি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ওরে, তুই তো কাক ভেজা ভিজে এসছিস রে। না। এ বলে কি রে বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? হঠাৎ আবার বিভূতি বলল, আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। যাবি কোথায়? যাবি বৃষ্টির মধ্যে? তোর মাথা ঠিক আছে তো? বলবার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, এই বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। এই বিভূতি! বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কারোর হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন সকালে দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘণ্টাব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভুগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। তারপর কত দিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটি আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি এটাই যে আদৌ ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, নাকি পুরো বিষয়টা অলৌকিক বা ভৌতিক। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। শুনলেন আকস্মিক, রচনা নিহার রঞ্জন গুপ্ত, লেখকের ভূমিকায় সুমন, মহিন সিদ্ধার্থ, সরোজ প্রীতম, শচীন সুমিত, বিভূতি অরিত্র রয়, দিব্যেন্দুর চরিত্রে আবহ সঙ্গীত ও সমগ্র পরিচালনায় সুপর্ণ। সবাইকে শুভরাত্রি। আগামী সপ্তাহে আমরা আরও একটি নতুন উপস্থাপনা নিয়ে হাজির হব। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।